আমরা প্রথম কাজ যেটা যে Shopify পার্টনারে লগইন করব। লগইন। এখান থেকে যে স্টোরেজ যেটা প্রত্যেকদিন যাই আমরা লগইন। এখান থেকেই তো অনলাইন স্টোরে গেলাম। অনলাইন স্টোর থেকে এই যে কাস্টমাইজে যদি যাই তাহলে আমরা একদম ওই জায়গায় চলে যাব। কাস্টমাইজে গেলাম। এই দেখেন গত ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে জাস্ট যে অ্যানাউন্সমেন্ট বার নিয়ে একটু আলোচনা করছিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাইছিলাম, কালার চেঞ্জ করে দেখাইছিলাম আর লেখাটা চেঞ্জ করে দেখাইছিলাম। আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এখানে একটা লোগো অ্যাড দেব। লোগো তৈরি করব এবং লোগোটা এখানে অ্যাড করব। তারপর এই যে স্লাইডের কাজ এখনো শেষ হয় না, কিছু কাজ আছে, ওইটা দেখাবো। তো এই যে আমার হাট একটা লোগো এখানে দিই। লোগো কিভাবে তৈরি করব? লোগো আমরা তো ক্লায়েন্টে যখন কাজ দিব A to Z সার্ভিস দেওয়ার ট্রাই করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্লায়েন্টের জন্য কাজ করব এবং A to Z সার্ভিস দিব। আদারওয়াইজ আমরা ক্লায়েন্ট মানে পাবো না তেমন। আমরা যদি বলি যে আমরা শুধু তোমার স্টোর ডিজাইন করে দিব তাহলে তোমাকে ওভাবে কাজ নাও দিতে পারে। ওভাবে কাজ নিয়ে আসা খুব কঠিন। আমরা যেটা করি, আমি পার্সোনাল যেটা করি, ওকে সবকিছু অফার করি। তোকে প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে, তোর স্টোর তৈরি থেকে শুরু করে, তোর ব্যানার যে ব্যানার গুলা দিছে, ব্যানার ডিজাইন থেকে শুরু করে, লোগো ডিজাইন থেকে শুরু করে সবকিছু দিব। কারণ আমরা তো প্রফেশনাল লোগো ডিজাইনার না, তাই না? কিন্তু আমাদের একটা লোগো লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি অনলাইনে লিখি লোগো মেকার ফ্রি, যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যারা লোগো তোমাকে তোমার ইচ্ছা মতন তৈরি করে দিবে এআই মানে এআই ব্যবহার করে। কিন্তু এখানকার ম্যাক্সিমাম ওয়েবসাইট এরা লোগো তৈরি করে দিবে ঠিক আছে, কিন্তু লোগো যখন ফাইনাল আউটপুট যখন আমি মানে লোগোটা ডাউনলোড করতে যাব, এখানকার ম্যাক্সিমাম ওয়েবসাইট টাকা চায়, পেড করতে বলে। ওরা লোগো তৈরি করে দিবে বাট টাকা চায়। তা আমাদের কাছে শপিফাই সেটারও সমাধান করে দিছে। শপিফাই নিজের লোগো মেকার একটা আছে, নিজস্ব শপিফাই এর মধ্যেই আছে, শপিফাই নিজের, যেটাতে আমাদের টাকা দেওয়া লাগবে না। ওইটা আমরা একটু সার্চ দিব এখানে। শপিফাই লোগো মেকার লিখে সার্চ দিলাম। হুম, এটা শপিফাই ওরা নিজেদের সার্ভার এবং এখানে ওই শপিফাই টাকা চায় না। প্রথম লিঙ্ক যে আছে এটাতে যাই, প্রথম যে লিঙ্কটা পাবো এটাতেই যাব। তারপর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যে কোনো ওয়েবসাইটে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটা তো আমরা জানি। এখানে ইমেল চাইছে, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড, এটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না, এই অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড দিব, নতুন পাসওয়ার্ড সেটা দিতে বলতেছে। এই ইমেল অলরেডি হয়ে গেছে। ওই দুইবার ক্লিক করছি তো একবারে হয়ে গেছে আর কি, ঢুকে গেছে। তো এটা কিভাবে বুঝলাম? যে এখানে প্রোফাইল শো করতেছে আমার। এই যে ক্যারেট লোগোতে গেলাম, এখান থেকে কই গেলাম, অ্যাকাউন্টে লগ ইন করলাম, সাইন আপ করলাম, সাইন আপ করার সাথে সাথে ওরা অটোমেটিক লগ ইন নিয়ে নিছে। তারপর এখান থেকে যে ক্যারেটের লোগো, এখান থেকে এখন আমরা কি রিলেটেড লোগো তৈরি করব? ফ্যাশন, হেলথ, বিউটি, হোম গার্ডেন, ফুড, ড্রিঙ্ক, এই যে অনেকগুলা আছে। তো আমরা যে বন্ধু স্টোরটা এই ওয়েবসাইটের একটা লিংকটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি।
এই যে এখানে কি বলতেছে চ্যাট বক্সে দিয়ে দিতেছি। আমরা যখন প্রথম ওয়েবসাইটটা তৈরি করি শুরু করি তখন আমি বলছিলাম যে এটা আমাদের পেট রিলেটেড স্টোর হবে, মানে ওয়েবসাইট হবে। পেট মানে কি? কুকুর, বিড়াল, পাখি, পশু পাখি গুলাকে পেট বলে আর কি। তো এখানে ওইটার একটা অপশন আছে যে পেট, এটা আমরা সিলেক্ট করলাম। যদি কোনো অপশন মানে এমন রিলেটেড আপনি লোগো তৈরি করতে চাইতেছেন যেটার কোনো মানে এখানে নাই ওই ক্যাটাগরি, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, কোনো সমস্যা নাই, ওই ঘুরে একই রকম দেখায়। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আপনি কিরকম লোগো চান, ক্লাসিক, রিলেবল, তারপর হচ্ছে ক্যারেটিভ। তো আমি জাস্ট ক্যারেটিভে ক্লিক করলাম, ক্লাসিকে ক্লিক করলাম, একাধিক চয়েস চুজ করা যাবে। এটা তো চুজ করলাম ফ্রেন্ডলি, দেখি সর্বোচ্চ ৩টা করা যাবে। সর্বোচ্চ ৩টাতে আমরা ক্লিক করে এখানে নেক্সট দিলাম আর কি। এখন এই যে এই জায়গাতে আমরা যে লেখাটা লিখবো ওইটার অনুযায়ী আমাদের ইয়া হবে, লোগো তৈরি হবে, ওই লেখাটা দিয়ে লোগো তৈরি হবে। লোগো আমাদের হচ্ছে আমার হাত। আমার লোগো হবে ওয়েবসাইটের নামে আমার হাট। আমার হাট দিলাম, স্লোগান দেওয়ার দরকার নেই। স্লোগান দিলে কি হয় যে ওই লোগোটার নিচে আবার একটা ছোট্ট করে লেখা আছে, ওটা দেখতে ভালো লাগে না। ওই নেক্সট দিলাম। এই লোগোটা আমরা কিসের জন্য ব্যবহার করব? আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করব, নাকি বিজনেস কার্ডের জন্য ব্যবহার করব? এটা তো আমরা ব্যবহার করব অনলাইন স্টোর অথবা ওয়েবসাইটের জন্য। একদম আমাদের মন মতো যেটা দরকার সেটাই চলে আসছে। এখানে দিলাম নেক্সট। এই যে এখানে অনেকগুলা লোগো ওরা দিয়ে দিছে, হ্যাঁ। এই যে এখানে একটা বিড়ালের মতো ইয়া দিছে, তারপর নিচে লেখা দিছে। তো একটা লোগো পছন্দ করতে হবে আর কি। আমরা এই যে যেমন এই লোগোটা দেখেন, উপরে যে খরগোশ আছে, নিচে আমার হাট লেখা আছে, এই ধরনের লোগো গুলো আমরা মানে নিব না। আমরা একই লাইনে দুইটা যাতে আছে, মনে করেন এই যে আমার হাট, উপরে লোগো থাকবে, নিচে আর আমার হাট থাকবে, এরকম না। এই যে এই সাইডে একটা চিহ্ন থাকবে, পাশাপাশি ওই লেখাটা থাকবে, এরকম লোগো নেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা যে কোনো একটা ওয়েবসাইটে ভালোভাবে মানে খাপ খায়। ওইরকম খুঁজতেছি। যাই হোক, এই যে এটাতে গেলাম, এটাতে এডিটও করতে পারবো। এই লোগোটা আমরা এডিট লোগোতে ক্লিক করলাম। এখন আমি চাইতেছি যে এটুকু ডানের থাকবে। এখান থেকে যে আইকন, ওয়েট, লেআউট, এটা তো আছে বর্তমানে। এখান থেকে বিভিন্ন প্রকার করতে পারবো, যে এরকম করতে পারবো, এরকম করতে পারবো, চেঞ্জ করতে পারবো, যেটা পছন্দ। এটাই মনে হয় ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এইটাই ভালো লাগতেছে। এক লাইনে আছে, কিন্তু যে এই চিহ্নটা এইদিকে থাকলে ভালো হইতো। এখানে আপনাকে একদম ফুল যে প্রফেশনাল দিবে তা নয়, কিছু একটা চলার মতো দিবে। আমি ম্যাক্সিমাম এখান থেকে ব্যবহার করি, এই যে ডাউনলোডে ক্লিক করলে এই যে এই মেইলে, জিমেলে এখন ইয়া চলে যাবে। এই জিমেলে লোগোটা চলে যাওয়ার কথা।
একটু সময় লাগে। এই যে চলে আসছে, এই যে ইউর ফাইল আর রেডি, ডাউনলোড, এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ম্যাক্সিমাম এইটা ইউজ করে লোগো তৈরি করে দিই, হালকা পাতলা এডিট করে। আমরা তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, তাই না? এই যে এখান থেকে ডাউনলোড হয়েছে, যে এটা হচ্ছে বর্তমানে জিপ ফাইলে আছে। হ্যাঁ, এটা বর্তমানে জিপ ফাইলে আছে, তো এটাকে এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে আর কি। এখানে অনেকগুলা লোগো দিয়ে দিছে, একটাই লোগো অনেক ভাবে তৈরি করে দেওয়া আছে। এই যে এটা গ্রিন কালার, ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম আছে। এটার মধ্যে থেকে আমরা এমন একটা লোগো মানে পছন্দ করব যেটা ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। ব্যাকগ্রাউন্ড সাদা বলতে এটার ব্যাকগ্রাউন্ডই নাই, এটা ট্রান্সপোর্ট বলে, পিএনজি ফাইল বলে এটারে। এই ফাইলটা আমরা যেভাবে চুজ করে বের করবো, যেটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা একটু এডিট করে দিই। এটা হচ্ছে আমাদের ফাইনাল লোগো। এই যে এইটাই আমরা এখানে ব্যবহার করবো আমাদের ওয়েবসাইটে। এখানে আরেকটা কাজ করতে পারি, এটা এডিট করে নিতে পারি। এখানে যে উপর দিকে অনেক আছে, নিচেও অনেক আছে, এত বড় তো আমার দরকার নাই। না, এখান থেকে করবো না, এটা ফটোশপে দিয়ে করবো। এখান থেকে করলে ঝামেলা আছে। এখন যে এত বড় লোগো দিব, এদিকেও এত উপরে এত জায়গা, নিচে জায়গা, এটা দেখতে খারাপ লাগবে। আবার এই যে সাইডেও এত জায়গা, ওই জন্য এই লোগোটাকে এখন একটু এডিট করে ফেলবো। আর আমরা যত কাজ করতেছি সবচেয়ে যে ফটোশপ বেশি হার্ড, কঠিন, ওপেন হতে অনেক সময় লাগে। ফটোশপ কত নিছে এটা? 21। গুগল ড্রাইভ এখানে আছে? হম, না, আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, হার্ড ডিস্কে ছিল। মামা ফটোশপের কাজও শিখতে হবে? না না, শিখতে হবে না, এখানে একটা বিষয় আছে ওই জন্য নিয়ে আসলাম। এইখানে দেখ, আমরা যখন এই যে এই লোগোটাকে এভাবে টানতেছি, শুধু এই লোগোটাই যাইতেছে। আমরা অন্য কোন ইমেজ যখন টানি তখন ফুল ইমেজ চলে যায়। তো আমাদের এমন একটা লোগো তৈরি করতে হবে যেটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, এটাকে ট্রান্সফার বলে। আদারওয়াইজ ওই শপিফাই ওটা অ্যাটাচ হবে না। এখানে জাস্ট অ্যাটাচ করার জন্য, যেখান থেকে এটা অ্যাটাচ করার জন্য। আর তোরে আমি দুইটা তিনটা লোগো অ্যাড করে দেখাইলে বুঝতে পারবেন। এখন আমরা লোগো অ্যাড করব। লোগো কিভাবে অ্যাড করব? লোগোর উপরে যদি আমরা ক্লিক করি, যে লোগোর উপরে যদি ক্লিক করি, তাহলে লোগোর ওখানে চলে যাবে ডিরেক্ট। এই দেখেন লোগোর, সচরাচর আমরা যেটা দেখতে পাই যে যে হেডার আছে না, হেডারের মধ্যে ক্লিক করলে এখানে লোগো পাওয়া যায়। কিন্তু এই থিমে একটু আলাদা, অন্যরকম। এখানে ওই লোগোর অপশন পাবো না। লোগোর অপশন আমরা পাইতে হলে যে সেটিং এ যাইতে হবে। সেটিং থেকে এই যে দেখেন লোগো লেখা আছে এখানে, এই যে লোগো, এইখান থেকে যে সিলেক্ট ইমেজ,
সিলেক্ট ইমেজে গেলাম, যে লোগোটা আমরা এখানে দিব সেই লোগোটা এখানে নিয়ে আসতে হবে আগের মতোই। এখান থেকে যে আমি 3-4টা লোগো নিয়ে আসি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি জন্য আমি ওই লোগোটা ইয়া করলাম, এডিট করলাম ছোট করে। যে 3টা লোগো নিয়ে আসছি আমি, হ্যাঁ, 3টে লোগো আপলোড দিলে তখন বুঝতে পারবেন যে কি জন্য আমি নিয়ে আসলাম। আমাদের ফাইনাল হচ্ছে যে এটা হচ্ছে ফাইনাল লোগো, যে এই লোগোটা দিয়ে এখানে এই লোগোটা দেখান এখানে কিন্তু চলে আসছে। এখন লোগোটা দেখতে ছোট লাগতেছে, এখান থেকে একটু বড় করে, লোগো দেখতে ছোট লাগতেছে, হ্যাঁ। এখন এই লোগোটা যে ডেস্কটপ লোগো এখান থেকে বড় করতে পারবো আমরা, সাইজ 150 দিলাম, 150 বড় হয়ে গেছে, আরেকটু বড় দিই 170, হ্যাঁ, যে 170 দিলে এটা দেখতে ভালো লাগতেছে মনে হচ্ছে। শেপ দিলাম। এখন এটা আমরা প্রিভিউ করব, দেখবো। এই যে এইরকম দেখাইতেছে, কত সুন্দর দেখাচ্ছে না? এখন মনে করেন আরো তো লোগো আছে আমাদের কাছে, আরো 3টা লোগো আছে। ওই 3টা লোগো যদি দিই তাহলে কেমন দেখায় একটু দেখেন। যেমন এই যে এই লোগোটা দিই, এটাও কিন্তু লোগো, এটারও সাইজ কিন্তু আসছে আমাদের মতো। এটা শেপ দিলাম, এই দেখেন এখানেও লোগো দেখাইতেছে, কিন্তু এই যে 4 বক্স একটা বক্স টাইপের চলে আসতেছে না? তো একটা ওয়েবসাইট যদি এরকম দেখায়, এটা কি প্রফেশনাল দেখায়? এটা তো প্রফেশনাল দেখায় না, এটা কেমন জানি দেখায়। তো আমাদেরকে যখন আমরা এই কি বলতেছে লোগো আপলোড দিব, লোগোর ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা, এটা ব্যাকগ্রাউন্ড থাকাই যাবে না, ওইটাকে ট্রান্সপারেন্ট বলে। ওইটা যারা ওই লোগো ডিজাইন তোমার কি বলতেছে বায়ার যদি আপনাকে দেয় লোগো, তাহলে বায়ারকে বলতে হবে যে ট্রান্সপারেন্ট লোগো দেন আমারে, অথবা নিজেকে ওইটাকে এডিট করে নিতে হবে। এখন এই ফাইলটা যদি আপনাকে দেয়, এই ফাইলটা আপনি নিজে ওই ট্রান্সপারেন্ট করতে পারবেন না আপনার কাছে যদি পিএইচডি ফাইল না থাকে, বুঝছেন? এখানে একটু ঝামেলা আছে। আবার যদি এখান থেকে যদি আমরা ওই যে বড় অতিরিক্ত বড় যেটা আছে, যেমন এটা কি বড়, এটা তো বড় না, হ্যাঁ, এই দেখেন এটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, দেখছেন কতগুলা জায়গা নিতেছে, কতগুলা জায়গা নিতেছে, প্লাস লোগোটাও কিন্তু বড় দেখাইতেছে না। তো আমাদের একটা পারফেক্ট সাইজ নিতে হবে, ওই জন্য আমি এডিট করে নিলাম। যেমন এই যে এখানে দেখায়, এই দেখেন কত কত বড় জায়গা নিচ্ছে। সাখাওয়াত রক, তাহলে যেটা হইলো যে আমাদেরকে লোগো চুজ করার সময় ব্যাকগ্রাউন্ডে যেন কোনো কালারই না থাকে, ওটাকে ট্রান্সপারেন্ট বলে। ট্রান্সপারেন্ট যারা লোগো ডিজাইন করে তারা বুঝে ওটা, ওটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, হ্যাঁ। এই যে আমি চেঞ্জ করি, যে ফাইনাল এন্ড ফাইনাল, এটা হচ্ছে আমাদের ফাইনাল লোগো। এবং এই ফাইনাল লোগোর আপনার মন মতো আপনার যতটুকু পারবেন ততটুকু এখান থেকে আপনি করে রেখে শেপ দিলেন। দেখেন চলে আসছে লোগো। এখন লোগো পজিশন কোথায় হবে, এটা এটা আমাকে, মানে আমি চাচ্ছি না যে এই জায়গাতে লোগোটা থাকুক, অন্য কিছু ট্রাই করতে চাইতেছি। তো আমি যে আবার এখানে গেলাম, যে এখন কিন্তু সেকশন, এটা কিন্তু সেকশন আর এটা শেডিং, এটা বুঝতে হবে, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। আমরা এই যে যখন লোগো সেট আপ করলাম তখন সেটিং এ ছিলাম, সেটিং এর মধ্যে এই যে লোগো, সেটিং এর মধ্যে লোগোর উপরে ক্লিক করলে লোগো দেওয়ার অপশন পাইছি। কিন্তু এখন আমরা যাব হচ্ছে আবার সেকশনে, সেকশনের মধ্যে ওই যে হেডারের মধ্যে ঢুকবো। হেডারের মধ্যে ঢুকলে এই যে দেখেন এখন আমরা লোগোটা কোথায় দিব সেটা একটা অপশন পাচ্ছি। এখানে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে মিডল লেফট, বামের মিডিলে থাকবে। মনে করেন আমার লোগোটা উপরে থাকবে, এই যে টপ লেফট দিলাম, উপরে আমার লোগো থাকতেছে। আর এই যে লেফট বলতে এখানে দুটো অপশন আছে, টপ হচ্ছে টপের লোগো থাকবে, লেফটে এই মেনু বার থাকবে।
টপ সেন্টার দিলাম, এই যে মিডল সেন্টার, এই তিনটা চারটা অপশন আছে। এই দেখেন লোগো মিডিলে, আর এই যে যেটা মেনু বার সেটা হচ্ছে লেফটে চলে আসতেছে। তো অ্যাজ ইউজুয়াল এটাই তো দেখতে ভালো লাগতেছে, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকমই থাকে, এই কয়েকটাই অপশন আছে। এটা ছাড়াও যদি আপনি আপনাদের মতো কাস্টম করে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে চান সেটাও করা যাবে, কিন্তু সেই জন্য আমাদের এইচটিএমএল সিএসএস কোড জানা লাগবে, ওটাও দেখাবো। কিন্তু এখন যদি ওইসব দেখায় সব মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না। এখন এটা তো গেল হচ্ছে এই কি বলতেছে লোগো অ্যাড করা। এই যে এখন এই যে ওয়েবসাইটে যখন আমরা টানতেছি, মনে করেন নিচে যাইতেছি, নিচে যাওয়ার পর আমরা চাইতেছি যে যে এখানে যে লোগোটা আছে না, লোগোটা যেন অলওয়েজ এই জায়গাতে থাকে, তারপর যেন আমরা এটা ঘোরাতে পারি। অন্য অন্য যত বড় বড় ওয়েবসাইট আছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে যে এই জায়গাটা স্থির থাকবে, এই জায়গাটা এখানে স্থির থাকবে, আর বাদ বাকিটা আমরা ঘোরাতে পারবো, যত নিচে খুশি তত নিচে যাব। তো সেটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য এই যে এটাকে বলে স্টিকি, মানে এক জায়গায় নির্দিষ্ট হয়ে থাকবে। স্টিকে যে অলওয়েজ, এখানে বর্তমানে কি দেওয়া আছে, ওয়ান স্ক্রল আপ। এখানে যদি নাম দিই তাহলে কিচ্ছুই হবে না, এটা দেখেন কিচ্ছুই হবে না, কিন্তু আমরা নাম দিব না, আমরা দিব অলওয়েজ। অলওয়েজ দেওয়ার পর দেখেন এখন এই দেখেন আমাদের হেডিংটা কিন্তু এখানে স্থির থাকতেছে, আমরা যতই মানে নিচে যাচ্ছি হেডিংটা কিন্তু স্থির থাকতেছে। তো আমাদের এটা করলে যেটা হয়, মনে করেন আমাদের ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটের একদম নিচে চলে গেছে, নিচে যাওয়ার পর ওই চাচ্ছে যে প্রথমে ফিরে আসবে। তো প্রথমে ফিরে আসার জন্য ওকে আবার এই যে মাউস ঘুরাই উপরে আসতে হবে, কিন্তু এটা যদি এভাবে থাকে তাহলে ও ডিরেক্ট এখান থেকে হোমে ক্লিক করলে আবার এক ক্লিকে উপরে চলে যেতে পারবে। এটা হচ্ছে সুবিধা। তা আমরা এটা দিব, অথবা যে এটা দিতে পারি যে অলওয়েজ কিন্তু রিডিউস লোগো সাইজ, মানে এইরকম হবে, কিন্তু যে লোগো সাইজটা ছোট হয়ে যাবে এটা দিলে। লোগো সাইজ ছোট হয়ে গেছে, দেখতেছেন? এই যে এখন বর্তমানে এরকম আছে, আমরা যখন নিচে যাইতেছি যে লোগো সাইজ, এটা হেডিং মানে স্থির থাকতেছে, কিন্তু লোগোটা ছোট হয়ে যেতেছে। তো আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা দিবেন, আমি অলওয়েজ দিলাম। এই দেখেন এখন একটা জিনিস দেখাতে হবে, মনে করেন দারাজে গেলাম, তারপর আলি এক্সপ্রেসে গেলাম, তারপর মনে করেন অ্যামাজনে গেলাম, অ্যামাজনে ঢুকতেছে। তো এইখানে দেখেন আমরা যখন এই ওয়েবসাইটে যাইতেছি, এখানে একটা যে ইয়া দেখাইতেছে, লেখা দেখাইতেছে, যে লেখাটা আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে, যে দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা সেট আপ করছি বেস্ট পেট প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখানে যেটা হইতেছে যে আমাদের এই যে একটা পৃথিবীর মতো চিহ্ন দেখাচ্ছে না, এই চিহ্নটা কিন্তু ডিফল্ট হবে, এটা কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইটের জন্য এটা না। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই যেমন আলি এক্সপ্রেসে একটা চিহ্ন আছে না, এই যে ব্যাগের মতো, তারপর এই যে দারাজে একটা ওদের আইকন আছে না, তারপর প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওর মানে ওই এই জায়গাটাতে একটা করে আইকন আছে, এটাকে বলে হচ্ছে ফেভ আইকন। এই জিনিসটা এখন আমাদের সেট আপ করতে হবে। এটা সেট আপ করার জন্য কোথায় যাব, ওই যে আবার সেটিং এ যাব, সেটিং থেকে যে লোগো যাব, লোগো থেকে এই যে ফেভ আইকন, ফেভ আইকনের অ্যাজ ইউজুয়াল যেটা মাপ সেটা হচ্ছে 32x32 পিক্সেল। যেহেতু এই জিনিসটা ছোট, সেহেতু ওরা এটা রিকমেন্ডেড করে, এর চেয়ে তো 19-20 বা ছোট বড় হলেও কোনো সমস্যা নাই। তা আমাদের কাছে তো এখন ফেভ আইকন নাই ওইরকম, তা আমরা একটা গুগল থেকে ডাউনলোড করবো। মনে করেন যে এটা একটা ফেভ আইকন, হ্যাঁ, এই যে এইটা, এখন এইটাকে আমরা অ্যাড করবো। এখান থেকে গেলাম, অ্যাড ইমেজ করলাম, এটা তো আমার ডাউনলোডে আছে।
এই ইমেজটা সাইজ কিন্তু 32 বাই 32 না, এটা জানি না, এই তো ওরকম 19-20 হলেও কোনো সমস্যা নাই, ওটা নিয়ে নেয়। এখন যদি আমরা এটা রিলোড দিই, এই যে আসতেছে না, একটু সময় লাগে, এই চলে আসছে, দেখেন আসছে। আবার দেখি তাহলে, এই যে আগের ওয়েবসাইটে কিন্তু নাই, কিন্তু এখনকার যে দুইটা দেখতেছেন, এই দুইটাতে কিন্তু আছে, দেখতেছেন এখানে যে চার কোণা দেখাচ্ছে না, এটা যে আমরা হচ্ছে ইমেজ নিছি, এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতো, ট্রান্সপারেন্ট হতো, তাহলে এরকম চার কোণা দেখাতো না, এই যে এটাতে যেরকম দেখা যাইতেছে এরকমই দেখাতো। এখন আবার সেকশনে গেলাম, দেন হেডিং এ যাই, হেডিং থেকে এটা তো গেল হচ্ছে ডেস্কটপ পজিশন। মানে যে ডেস্কটপে যে এই মেনু বার আছে না, এটাকে মেনু বার বলে, প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু মেনু বার আছে, যেমন এটার মেনু বার হচ্ছে যে ডান পাশে, আহ আলি এক্সপ্রেসের মেনু বার, এটারও মেনু বার আছে, এই যে এটার মেনু বার হচ্ছে যে এই জায়গায় অল ক্যাটাগরি এইরকম। তা আমাদের যে মেনু বারটা আছে সেটা হচ্ছে যে এই উপর দিকে। তা আমরা যদি চাই যে এই যে বাম দিকে যে মেনু বার গুলো আছে এইরকম মেনু বার রাখতে, সেটাও সম্ভব। সেটা হচ্ছে কোথার থেকে, এই যে ড্রয়ার, এই দেখেন, কিন্তু এখানে ক্লিক না করলে আসবে না, এগুলো যেহেতু ফ্রি থিম, আপনি সবকিছু একদম হুবহু এরকম করতে পারবেন না। যেখানে যখন ক্লিক করতেছি তখন আমাদের এই মেনু গুলা এইদিকে চলে আসতেছে কিন্তু, তারপর এই যে মেগা মেনুতে ক্লিক করলে আগের মতন হয়ে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে রাখবেন, আমার কাছে এটাই ভালো লাগতেছে। তারপর এখানে আমরা মোবাইলে যাব এখন, হ্যাঁ মোবাইলে গেলে দেখেন আমাদের এইরকম দেখাইতেছে। এখন মোবাইলে এই যে লোগো পজিশনটা আছে একদম সেন্টারে, একদম মধ্যখানে, মোবাইল থেকে যখন আমরা দেখবো তখন এটা লোগো পজিশন আছে সেন্টারে, কিন্তু আমি সেন্টারে চাইতেছি না, একদম বাম সাইডে চাইতেছি। এখানে দুটাই অপশন আছে যদিও, লেফট আর সেন্টার, তা আপনি যে কোনো একটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখন বটন মার্জিন, যে একটা বটন মার্জিনের অপশন আছে না, এই বটন মার্জিন যদি দেন তাহলে এখানে যেটা হবে যে এক সেকশন বড় করে দেখায়, এই যে হেডার একটা সেকশন, আবার এই যে স্লাইড শো, এটা একটা সেকশন। প্রথমে যেটা আছে হেডার সেকশন, হেডার সেকশনের পর আছে স্লাইড সেকশন। আমরা যদি এই যে হেডার সেকশনের একদম নিচে মার্জিন, বাটন মার্জিন দিয়ে, তাহলে এটার থেকে আপনি যত বেশি দিবেন তত ফাঁকা হবে, এখানে একটা গ্যাপ নিবে, বুঝছেন? সরি, এটা শুধু মোবাইলের জন্য। একটু আগেই তো কাজ হইতেছিল। এটা কাজ হয়েছে, এই যে সেভ করি, সেভ করে ডিলিট দিলে বোঝা যাবে। এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আগের এই হেডিং সেকশনটা যে এই কালার পর্যন্ত ছিল, কিন্তু এখানে আমরা যে 36 পিক্সেল মার্জিন দিছি, ওই জন্য এই 36 পিক্সেল এতটুকু জায়গা ফাঁকা হয়ে গেছে। তা আপনি যদি ফাঁকা দিতে চান এভাবে দিতে পারেন এখান থেকে। তো আমরা এটা দেখতে বিশ্রী লাগতেছে, এটা দিব না। তারপর এই যে থিম সেটিং আছে, এইগুলা থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক দিতে পারি, ফেসবুকের লিংক, প্রিন্টারেস্টের লিংক, তারপর ইনস্টাগ্রামের লিংক। তো এটা দেওয়া দেখাবো এখন না, এটা মনে রাখতে হবে আপনাদের, এটা দেখাবো, এখনই সময় আসে না এটা দেখার। তারপর আমরা গতদিন যেটা করছিলাম যে এই ব্যানার ইউজ করছিলাম, ব্যানার কিভাবে অ্যাড করতে হয় ওটা দেখছিলাম। ব্যানারের কাজ এখনো শেষ হয় নাই, কিছু কিছু কাজ আছে। যেমন আমরা যদি ব্যানারে এটা 3 নম্বর ব্যানার,
এই যে 1 নাম্বার ব্যানারটা আমরা যদি এখন যাই মোবাইল থেকে দেখতে কেমন লাগতেছে? স্টপ করে রাখলাম। মনে করেন এটা মোবাইল থেকে দেখতে কেমন লাগতেছে? জাস্ট এই যে বিড়ালের একটা ছবি দেখতে পাইতেছি আর মানুষের ছবির হালকা একটু মুখ দেখা যাইতেছে। কিন্তু এটা যদি আমরা ডেস্কটপ থেকে দেখি, এই যে ডেস্কটপ থেকে দেখি সম্পূর্ণ ইমেজটা দেখতে পাওয়া যাইতেছে। দেখেন সম্পূর্ণ ইমেজ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যখন মোবাইল থেকে যাইতেছি তখন একটু অল্প জায়গা দেখতে পাওয়া যাইতেছে। যে মোবাইল থেকে অল্প একটু জায়গা দেখতে পাওয়া যাইতেছে। তো এটার সমস্যার সমাধান কিভাবে করব? হ্যাঁ? এটার সমস্যার সমাধান করা যাবে। সেটা হচ্ছে স্লাইড শো এ গেলাম। দেন এই দেখেন অ্যাডাপ্ট টু এই যে স্লাইড হাইট এ যাব। দেন এখান থেকে অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দিব। এই দেখেন এখন ফুল ইমেজটা দেখা যাইতেছে। ইভেন এখানে না শুধু এখানেও ফুল ইমেজটা দেখা যাইতেছে। দেখেন যখন অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দিতেছি তারপর স্মলে দিলে স্মল দেখাবে, মিডিয়ামে দিলে মিডিয়াম দেখাবে। কিন্তু আমরা অলওয়েজ এটা ব্যবহার করব। এটা ব্যবহার না করলে আমরা এক্সাক্ট যে আউটপুট আছে ওই আউটপুটটা পাবো না। সো এখানে এটা করতে হবে। আর আরেকটা বিষয় এখানে আমাদের এখানে আমরা 3টা স্লাইড এড করেছিলাম। এই যে 1টা 2টা 3টা স্লাইড এড করেছিলাম। এখন এই যে 3টা স্লাইড যে এড করেছিলাম এখানে লেখা উঠে আছে যে 3টা স্লাইড। এই লেখাটা দেখতে তো বিশ্রী লাগতেছে। যে এখানে কত নম্বর স্লাইড আছে? 2 নম্বর স্লাইড আছে। 2 নম্বর স্লাইড দেখাইতেছে। এই যে এখন তিনটে মোট 3টে স্লাইড আছে, 3 নম্বর স্লাইড দেখাচ্ছে। কিন্তু এই বিষয়টা দেখতে তো বিশ্রী লাগতেছে। লেখা দেখে কেমন লাগতেছে? তো এখানে আমরা যেটা মানে অন্যান্য ওয়েবসাইটে দেখি যে এটা ফিচার কালেকশনে চলে গেছে। এটা হচ্ছে কাউন্টারে আছে। এই ডটে দিলাম। এই ডটে দিলে দেখেন এই যে এরকম এরকম ডট ডট চিহ্ন উঠে গেছে। এখন এই যে চেঞ্জ হবে একটার পর একটার দিকে চলে আসবে। যেমন এই যে চেঞ্জ করলাম এই যে এখানে চলে আসতেছে। তো এই বিষয়টা দেখতে ভালো লাগতেছে। আমরা অলওয়েজ এটা দিয়ে রাখবো। এখানে প্রত্যেকটা অপশন, হ্যাঁ, মোবাইল থেকে যখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটা অপশন মনে করেন এখানে ঢুকলেন, ঢোকার পর স্লাইড শোতে ঢুকলেন, স্লাইড শোতে ঢুকে এখন এই যে ফুল ওয়াইড আছে, তো যে গ্রাব আরেকটা যে অপশন আছে এটাতে দিলে কি হয় সেটা আপনি চেক করবেন। গ্রাবে দিলে যে দেখেন কিরকম একটা দেখাইতেছে যে এদিক থেকে কমে যাচ্ছে এদিক থেকে কমে যাচ্ছে। এটা আমার ভালো লাগছে না। এই যে ফুল ওয়াইড দিলাম, ফুল ওয়াইড প্রত্যেকটা অপশন। তারপরে যে এখান থেকে এটাতে ক্লিক করলে কিরকম দেখাইতেছে প্রত্যেকটা অপশন আপনি চেক করবেন, নিজের থেকে চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কাজ কি। আমি তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমি জীবনে ইউজও করি নাই। এখন তো গেল এতটুক। তাহলে আমাদের এতটুক ক্লিয়ার হইলো যে একটা লোগো অ্যাড করা, তারপর ফেভ আইকন অ্যাড করা, এখানে টাইটেল অ্যাড করা, তারপর হচ্ছে ব্যানার অ্যাড করা। সে সাথে যে ব্যানারের সব কাজগুলো দেখাইছিলাম, ইমেজের কাজগুলো দেখাইতেছিলাম। আর এই যে এটা নিয়ে এক্সট্রা একটা ক্লাস হবে। এখানে আরো মেনু বার কিভাবে এড করব সেটা নিয়ে একটা এক্সট্রা ক্লাস হওয়া যায়। এখন আমরা দেখব যে একটা ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করে কিভাবে। আমাদের ওয়েবসাইটের তো মেন উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, তাই না? তো আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে, এখন তো আছে আমরা থিম কাস্টমাইজের মধ্যে। এই যে এক্সিট থেকে বের হয়ে যাব আমরা। আমরা এই যে এই অপশনে চলে আসলাম। এখন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা। এখন আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে, এখান থেকে যে প্রোডাক্ট লেখা আছে না, এই প্রোডাক্টে যাব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড ইওর প্রোডাক্ট এখানে ক্লিক করলাম। দেখেন প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্ট অ্যাড এর অপশন দিয়ে দিছে। তো আমরা কি প্রোডাক্ট অ্যাড করব? আচ্ছা, একটা প্রোডাক্ট আমরা যে এই প্রোডাক্টটা অ্যাড করব, হ্যাঁ, আর এই প্রোডাক্টটা অ্যাড করব। তো প্রোডাক্টের প্রথমে কি লাগবে? প্রথমে টাইটেল। টাইটেল হচ্ছে কোনটা? টাইটেল হচ্ছে যে এইটা। টাইটেল কোনটা? টাইটেল হচ্ছে মনে করেন এটা আলি এক্সপ্রেস। টাইটেল হচ্ছে এইটা। প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল থাকে। তো এই যে টাইটেলটা আমরা দিলাম মনে করেন এই যে কপি করে নিই। তারপর টাইটেলের পর ডেসক্রিপশন চাইতেছে।
ডেসক্রিপশন কোথা থেকে পাবো? আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করবো তখন তো ওটা দেখাবো। তো ডেসক্রিপশন আমরা নিজেও লিখতে পারি অথবা ক্লায়েন্ট আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। ক্লায়েন্ট আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করবো, একদম ফুল A to Z সার্ভিস দিব। ক্লায়েন্ট আমাদেরকে ম্যাক্সিমাম টাইম ডেসক্রিপশন দিবে না। আমাদের ডেসক্রিপশন গুলা হয় অ্যামাজন থেকে কপি করতে হবে অথবা আলি এক্সপ্রেস থেকে কপি করতে হবে। অ্যামাজনে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টটা অ্যামাজনে নাই, জাস্ট লিখে সার্চ দিবেন, আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্ট অ্যাড করতে বলছে পেয়ে যাবেন। মনে করেন যে এই প্রোডাক্টটা ডেসক্রিপশন নিব, আমি কোথা থেকে নিব? অ্যামাজন থেকে নিব। এই প্রোডাক্টটার নাম হচ্ছে এইটা। এখান থেকে এটা চেঞ্জ করতে হবে, এটা বাংলাদেশ দিলে হবে না। এখান থেকে ইউএস এর লোকেশন দিতে হবে। আমরা ইউএস থেকে খুঁজতেছি, সার্চ দিলাম মনে করেন। এই দেখেন চলে আসছে এই প্রোডাক্টটা। এখানে 1223টা ইয়ে আছে, রিভিউ আছে। এই যে এইখানে দেখেন সুন্দর একটা ইয়া দেওয়া আছে, কি বলতেছে, ডেসক্রিপশন দেওয়া আছে। এখান থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করতে পারি। এখন এটাতে অ্যামাজনে যেভাবে ছিল সেভাবে নিয়ে সেটা ডাইরেক্ট কপি করে দিলাম। এটা আমার ভালো লাগতেছে না মনে করেন, এটা আমি রাখলাম না। এখানে আমি আরো অন্য কিছু দিব, এটা জাস্ট দেখালাম। মনে করেন যে এই ডেসক্রিপশনটা ভালো লাগছে আমার, এখানকার এই ডেসক্রিপশনটা কপি করলি। এখানে যে ডেসক্রিপশনটা কপি করে করলাম মনে করেন। এখন মনে করেন আমি তো এগুলো যে বোল্ড করে রাখছি ওই জন্য বোল্ড হয়ে আছে। আপনি যখন দিবেন তখন এই যে এইরকম দেখাবে, মনে করেন এইরকম দেখাবে, এইরকম থাকবে। তা আপনার যেটা যেটা দরকার এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন এই জায়গাটার মধ্যে থেকে। যেমন আপনার মন চাইতেছে যে এই গোটা লাইনটাকে আমি বড় করব, তাহলে কিভাবে করবো? যে এখান থেকে যাবেন, যাই যে এখানে যাবেন, এখান থেকে যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে যে হেডিং অন যদি দেন এটা সবার চেয়ে বড় হয়ে যাবে। এখানে মোট 6টা হেডিং থেকে যে একের পর এক ছোট হইতে থাকবে। আমি এটা দিব মনে করেন, এই যে এই 3টা একই রকম হয়ে যাচ্ছে। তারপর মনে করেন আমি এটা দিব, আপনি যতটুকু চাইবেন সেটা আপনি এখান থেকে দেখে চেক করতে পারবেন। তারপর এখান থেকে এটা দিলাম মনে করেন। কিন্তু আমি এগুলো কোনোটাই চাইতেছি না। হ্যাঁ, এরকম থাকতে হবে। আমি চাচ্ছি জাস্ট এই যে স্মল লেখাটা বড় হবে, স্মল লেখাটাকে আমি বোল্ড করে দিলাম। মিডিয়াম লেখাটা বোল্ড হবে, মিডিয়াম লেখাটা বোল্ড হয়ে গেল। তারপর মনে করেন স্মল লেখাটার নিচে একটা আন্ডার স্কোর চাচ্ছি আমি, আন্ডারলাইন। এই যে ইউএ ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমি স্মল লেখাটাকে কালার করতে চাই, এখান থেকে কালারও করা যাবে। কালার হলুদ দিলাম মনে করেন, এই যে হলুদ হয়ে গেল। হলুদ দেখতে পাওয়া যাইতেছে না, তার মানে কি দিব? রেড। দেখেন রেড হয়ে গেল। আপনি যা খুশি এখান থেকে করতে পারেন। এখান থেকে আপনার সাইজ বড় করতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন। এটা হচ্ছে ইতালিক করতে পারবেন, ইতালিক বলতে একটু বাঁকা হয়ে যাবে। তারপর ইউ থেকে আন্ডারলাইন হবে, এই যে নিচে একটা লেখা আসবে, নিচে একটা লাইন আসবে আন্ডারলাইন। তারপর এখানে এ থেকে কালার করতে পারবেন আপনি। আপনি আপনার ইচ্ছা মতন কালার, ওই যে কালার জেলা থেকে কালার কপি করে নিয়ে এসেও এখানে বসাতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাকি দিয়ে, আর এটা ইতালিক না, আন্ডারলাইন না। এখন এখানে তো এত কিছু গেল। এখন এই যে এগুলা তো আমরা কপি করলাম এই ভিডিও গুলা, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা মানে প্রোডাক্টের ভিডিও অ্যাড করতে। ভিডিওটা অ্যাড করব কিভাবে সেটাও করা যাবে, অথবা ইমেজ দিতে চাইতেছি, এখানে এক্সট্রা আরেকটা ইমেজ দিতে চাইতেছি, সেটা দিব কিভাবে? এই যে ইমেজের অপশন আছে, ইনসার্ট ইমেজে ক্লিক করে মনে করেন অ্যাড ইমেজ করলাম।
প্রোডাক্ট গুলো নিয়ে আসতেছি আর কি আমি। মনে করেন এই প্রোডাক্টটা আমি এই ইমেজটা এখানে দিব, জাস্ট ওখানে ক্লিক করলাম, এই যে দেখেন ইমেজ চলে আসছে। এই ইমেজের পর মনে করেন আমি একটা ভিডিও দিব, এখানে ভিডিও অ্যাড করব। এই যে এটা হচ্ছে ভিডিওর চিহ্ন, ভিডিওতে ক্লিক করলাম, যেখানে বলতেছে ইনসার্ট এ ভিডিও বাই পেস্টিং দ্য ইমবেড স্ন্যাপেট ইন দ্য বক্স বিলো। তো এখানে সচরাচর আমরা ডিরেক্ট কোনো ভিডিও অ্যাড করতে পারবো না, এখানে হচ্ছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেটা হতে পারে ভিমো, তারপর সেটা হইতে পারে টিকটক, সেটা হইতে পারে ইউটিউব। ইউটিউবের একটা ভিডিও নিয়ে এসে আমি দেখাই, মনে করেন আমি এই ভিডিওটাই দিতে চাইতেছি, একটা ছোট ভিডিও দিই। এই ভিডিওটা দিতে চাইতেছি, এই ভিডিওটা শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে যে এমবেড, একটা অটোমেটিক আমরা ইয়া পাবো ইউটিউব থেকে কোড পাবো, যে এখানে একটা কোড দিছে, এই কোডটাকে জাস্ট কপি করব আর এখানে নিয়ে এসে বসাবো, দেন ইনসার্ট করব। দেখেন তারপর এখানে কি অপশন আছে, এখান থেকে মনে করেন এই যে এই তিনটা লেখা আছে না, তিনটা লাইনকে আমি এই পাশে ডট ডট চিহ্ন দিতে চাইতেছি। এই যে ডট ডট চিহ্ন হয়ে গেছে, এই তিনটা হয় নাই, একটাতে হয়েছে, ওটা প্রত্যেকটাতে সিলেক্ট করে পুরো ডট দিতে হবে। তিনটাকে ওরা একটা হিসাবে ধরতেছে। হ্যাঁ, তারপর এখান থেকে ওই যে এক এক দুই তিন হিসাবেও দিতে পারেন। এক কথায় কোন সিস্টেমে থাকবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এই যে লেখাগুলা এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, এই যে সবার বামে আছে, এখন আপনি চাইলে এই যে এভাবে মধ্যখানে নিয়ে আসতে পারেন, তারপর এভাবে ডানে নিয়ে আসতে পারেন। এখান থেকে এইচটিএমএল কোড, মানে যে লেখাগুলো আমরা লিখছি সেটা কোড হিসাবে এখানে দেখাবে আর কি, এইচটিএমএল কোড হিসাবে দেখাইতেছে। তো এই গেল ডিসক্রিপশনের বিষয়। এখন আমরা যে, হ্যাঁ 5 মিনিট আছে, দেখছি। আচ্ছা, তারপর থ্যাংক ইউ। কই গেল ডগোপট, কই গেল ডগোপট, এই যে এখন আমরা যে কোনো ওয়েবসাইটে যখন একটা প্রোডাক্ট পেজে ঢুকি, প্রথমে দেখি যে একটা প্রোডাক্টের ইমেজ আছে, ছবি আছে, তারপর এই যে ডান সাইডে টাইটেল দেখি, তো আমরা এই টাইটেল অ্যাড করে ফেলছি, টাইটেলের নিচে যে ডেসক্রিপশন থাকে সেটাও অ্যাড করে ফেলছি, কিন্তু এই যে এই ইমেজটা এখন অ্যাড করা হয় না, এই ইমেজটা আমরা এখন অ্যাড করব। ওটা কোথা থেকে অ্যাড করব, এই যে মিডিয়া থেকে আমরা কয়টা ইমেজ অ্যাড করতে চাই ওটা দিতে পারবো, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ইমেজ মনে করে আমি অ্যাড করতে চাই, এখানে পাঁচটা ইমেজ দিয়ে দিলাম। পাঁচটা ইমেজ দেওয়ার পর এখান থেকে আপনি আবার চুজ করতে পারেন যে এখন যদি ওয়েবসাইটে আমরা ঢুকি, এই প্রোডাক্টটা ঢুকি, তাহলে সর্বপ্রথমে এই ছবিটা দেখাবে। আপনি চাচ্ছেন না এই ছবিটা প্রথমে থাকুক, আপনি চাচ্ছেন এই ছবিটা প্রথমে থাকুক, এই যে টানে নিজে এখানে ছেড়ে দিলে এটা প্রধান হয়ে গেল। আবার এটা টানে নিজে এখানে ছাড়লে, এটা যেটা নিজে টানে ওখানে ছাড়বেন ওইটা প্রধান ছবি হয়ে যাবে আপনার, এটা প্রথমে দেখাবে। তারপর প্রোডাক্টের যেটা থাকে প্রাইস, প্রাইস দিবেন এখানে। প্রাইস তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে জানিয়ে নেবেন, অথবা আপনি নিজেই জানেন যদি কপি করেন কত দিতে হবে না দিতে হবে। মনে করেন $49 দিলাম, 49 টাকা, এটা বাংলাদেশি কারেন্সি দেখাইতেছে। আচ্ছা যাই হোক, 49 টাকা মনে করেন এই প্রোডাক্টটার বর্তমান দাম। আর এটা হচ্ছে কম্পেয়ার এট প্রাইস। এখন আমরা অনেক ওয়েবসাইট আছে না, যেমন এই যে এই ওয়েবসাইটটাতে যাই,
এইখানে দেখেন ২ টা দাম দেওয়া আছে। এখানে ১ম এ দেখাচ্ছে ১০,০০০, ১০,০০০ টা আবার এই যে কাটে দেওয়া আছে যে ৫,০০০ দেখাইতেছে। তার মানে কি? যে আগে এই প্রোডাক্টটার দাম ছিল ৳১০,০০০, এখন বর্তমান দাম হচ্ছে ৳৫,০০০। তো এই যে এখানে কম্পেয়ার এট প্রাইস মানে হচ্ছে আগের যে দামটা ছিল সেই দামটা এখানে দিবেন আর বর্তমান দামটা হচ্ছে প্রাইস। মনে করেন এই প্রোডাক্টের দাম ৳১০০ ছিল। ৳১০০ টা এখানে দিলাম। ডিসকাউন্ট প্রাইস। এক কথায় ডিসকাউন্ট প্রাইসটা এখানে দিবেন। আর এটা হচ্ছে আগের প্রাইস। সরি। এখন কস্ট পার আইটেম। আপনি যদি এই প্রোডাক্টটা নিজের ম্যানুফ্যাকচার করেন, মনে করেন আপনি এই প্রোডাক্টটার মালিক আপনি নিজেই। তো এই প্রোডাক্টটার দাম কত? আপনি তো জানেন। সে অথবা আপনি মনে করেন ড্রপ শিপিং করতেছেন, বিজনেস করতেছেন ক্লায়েন্টের জন্য। অন্য একটা ওয়েবসাইট থেকে নিবেন। তাহলে তো আপনি জানেন যে এই ওয়েবসাইটের অ্যাকচুয়াল দাম কত। এটা যদি দেন আপনি মনে করেন ৳২৫ দিলাম। এই যে ৳২৫ দিলে আমরা ওরা অটোমেটিক একটা এ ক্যালকুলেশন করে দিবে যে আমরা যদি এই প্রোডাক্টটার আইটেম দাম হয় কস্ট পার প্রাইস যদি ৳২৫ হয়, আমরা বিক্রি করতেছি $50 তাহলে আমরা প্রফিট করতেছি ৳২৫ এবং আমাদের প্রফিট মার্জিন আসতেছে 50%। এটা দেওয়া যে খুবই ইমার্জেন্সি বা ম্যান্ডেটরি এমন বিষয় না। এটা আপনি জাস্ট আপনার হিসাবের জন্য দিতে পারেন। আমি তো কোনো সময় দেই না এটা। এটা আপনার ইচ্ছা। তাহলে আমাকে নতুন তারপর লিঙ্ক দে। হ্যাঁ, আমি লিংক দিতেছি। এটা কাইটে দেন। সবাই বের হয়ে যান। নয়েজ আসতেছে আলমগীর, মিউট করে দিও সবাইকে।
কোনো কথা শোনা যাচ্ছে না, সম্ভবত মিউট হয়ে আছে। ও সরি, এখন কথা শোনা যায়? হ্যাঁ, এখন যাচ্ছে। ও সরি, মনে করেন যে এটা একটা লেখা, আমরা তো সবকিছুই দেখাইছি যে কিভাবে কি করতে হয়, কিন্তু একটা জিনিস এখানে ছোটা পড়ছে। মনে করেন যে এই মিডিয়ামে যদি কেউ ক্লিক করে, এই লেখাটার উপরে ক্লিক করে, তাহলে নির্দিষ্ট কোনো একটা লিঙ্কে যাবে। মনে করেন যে এই লিঙ্কে যাবে, যে আমার হাট এই লিঙ্কে যাবে একটা পত্র করতে। এখানে যে লেখাটাতে দিব আমরা, সেই লেখাটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট লিঙ্ক। এখন যদি এখানে ক্লিক করি, ওই ডিলিট, যে এই লিঙ্কে চলে যাবে এই লেখাটার উপরে ক্লিক করলে। আমরা এটা চাইতেছি না, এটা বাদ দিয়ে দিলাম। এখন এখানে যেটা হচ্ছে কোয়ান্টিটি, আপনার এই ওয়েবসাইটে যে প্রোডাক্টটা বিক্রি করবেন, বিক্রি করার জন্য কত কোয়ান্টিটি, মানে কতটি প্রোডাক্ট আপনার স্টকে আছে, আপনার গোডাউনে কতটি প্রোডাক্ট স্টক আছে, সেই পরিমাণটা দিবেন। মনে করেন আমার 100টা প্রোডাক্ট বর্তমানে আছে, 100টা প্রোডাক্ট দিলাম। 100টা প্রোডাক্ট আমি বিক্রি করার পর এই ওয়েবসাইট থেকে কেউ আমাকে অর্ডার করতে পারবে না। 100টা প্রোডাক্ট যখন আমাদের শেষ হয়ে যাবে, এই প্রোডাক্ট এই ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট আর কেউ আর অর্ডার করতে পারবে না। এখানে একটা অপশন আছে যে কন্টিনিউ সেলিং হুইন আউট অফ স্টক। তো আমার, আমি তো অ্যাড করছি যখন নতুন ওয়েবসাইট তৈরি করলাম, তখন 50টা বা 100টা কোয়ান্টিটি দিয়ে রাখছি। কিন্তু দেখা গেল যে আমি ভুলে গেছি যে আমি কতটি কোয়ান্টিটি ওখানে দিয়ে রাখছিলাম, কিন্তু আমি বিক্রি করতেই আছি। তো এক সময় যখন শেষ হয়ে যাবে, তখন তো বন্ধ, স্টপ হয়ে যাবে, কেউ কিনতে পারবে না। সেটা যদি যেন না হয়, সেজন্য একটা অপশন দিচ্ছে যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে 102টা যদি বিক্রি হওয়া শেষ হয়ে যায়, তারপরও এখান থেকে মানুষ আমাদের প্রোডাক্ট কিনতে পারবে। কিন্তু আমরা নোটিফিকেশন পাবো যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তখন আমরা এখানে এসে আবার আহ, কি বলতেছে, যত কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা দিতে পারি। তাহলে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, এটা আমরা ক্লিক করে রাখলে আউট অফ স্টক হয়ে গেলেও আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। এখন এখানে আরেকটা বিষয় আছে, প্রোডাক্ট এসকিইউ অর বারকোড। এটা আগে চাইতো না, এখন মাঝে মাঝে প্রোডাক্ট অ্যাড করতে চাইলে এটা না দিলে কোনোভাবে অ্যাড করতে দেয় না, আবার অনেক সময় অ্যাড হয়েও যায়। তো এসকিইউ বিষয়টা হচ্ছে কি? এসকিইউ বিষয়টা হচ্ছে, উম, মনে করেন এই যে আমরা এখানে একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, তো প্রোডাক্ট কিন্তু এটা একটাই, কিন্তু এখানে প্রোডাক্টের ভেরিয়েন্ট কতগুলো আছে, যে একটা ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্ট, তিনটা ভেরিয়েন্ট, মানে 40 সাইজ, 50 সাইজ, 60 সাইজ। এটা তো সাইজের 3টা ভেরিয়েন্ট আছে, আবার কালারের 4টা ভেরিয়েন্ট আছে, গ্রে, ব্রাউন, পিঙ্ক, গ্রিন। তো আমরা এই প্রোডাক্টটাকে তো একটা প্রোডাক্ট হিসেবে চিনতে পারতেছি, কিন্তু আমরা যদি যে এখানে এসকিইউ কিছু একটা দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা একটা আইডেন্টিটি তৈরি হবে। এক কথায় এসকিইউ এটা একটা আইডেন্টিটি, ডিফারেন্ট টাইপ। এটা যে একটা ইউনিক প্রকাশ করবে, আইডেন্টিটি প্রকাশ করবে। এসকিইউ না দিলে ওই যে প্রোডাক্ট অ্যাড করতেই দেয় না এখন বর্তমানে। আবার মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে ওই যে মানে বাধ্যতামূলক ভাবে এটা করাই নাই। এসকিইউ কি ধরনের হইতে পারে? 101 এ এই ধরনের হইতে পারে, বা আলম হইতে পারে আপনার, বা জাস্ট হইতে পারে। আপনি আপনার ইচ্ছা মতন এসকিইউ দিলেন। তারপর এখানে বারকোড দেওয়ার দরকার নাই, বারকোড লাগে না, কোনোদিন লাগে নাই। এখন প্রোডাক্টের যে ওজন, সেই ওজনটা এখানে দিতে হবে, দেওয়ার অপশন আছে, আপনি দিলেও হবে, না দিলেও হবে। কি বলছে, না দিলে যে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে দিবে না তা না। তো দেওয়া ভালো, আপনার ক্লায়েন্ট অনেক সময় চায় ছোট ছোট বিষয়গুলো সব চেক করে। যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, আজকে দেখায় ও এমন একটা বিষয় চেক করছে, আমি এটা ভাবতেও পারি নাই, দিয়ে আমার পাঠাইছে। বুঝছো, দেখায় ও হচ্ছে
যে এখানে একটা লেখা ছিল, এই লেখাটা রিমুভ করতে হবে। তো এই লেখাটা কোথা থেকে বের করছে জানো? এটা দেখাই আমি, তাহলে ওর ওয়েবসাইটটাই দেখায়, তাহলে বুঝতে পারবো। ক্লায়েন্ট সবকিছু চেক করে। প্রাইভেসি পলিসির মধ্যে যে লেখার সব শেষে এই যে এই জায়গাটায়, এই যে এই ঠিক এই জায়গাটায় এই লেখাটুকু ছিল, এই যে এই লেখাটুকু ছিল, এই যে এই লেখাটুকু ছিল, জাস্ট এই লেখাটুকু। এই লেখাটুকু তো এটা দরকারই নাই এখানে, এখানে জাস্ট ওরা অ্যাড্রেস ঢুকাতে বলতেছে। হ্যাঁ, ও এতটুকু পর্যন্ত চেক দিয়ে আমার এটা জুমে আসে রিমুভ করে নিছে। সো ওয়েট যদি চায় ওয়েট দিবেন, ওয়েট এখানে কেজিতে দিতে পারবেন, তারপর এলবিতে দিতে পারবেন, অর্থাৎ পাউন্ডে দিতে পারবেন। এলবি বলতে পাউন্ড বোঝায়। এখানে জি গ্রামে দিতে পারবেন। এই প্রোডাক্টটা কত? 400 গ্রাম ধরি, 400 গ্রাম দিলাম। এখন আমরা যদি সেভ দিই, এই প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। এখানে একটা ভুল হয়েছে, হ্যাঁ, এত তাড়াতাড়ি সেভ দেওয়া ঠিক হয় নাই। এখানে আরো বিষয় আছে, মানে আমি শুধু নিচের যে বিষয়গুলো আছে এগুলো শেষ করে সেভ দিয়ে দিছি। এখন যতটুকু সেভ দিছি এটার প্রিভিউ দেখি। প্রিভিউ বলতে দেখতে কেমন দেখাবে সেটা দেখাইতেছি। এই দেখেন, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছি। প্রোডাক্টটা আগের দাম ছিল 100 টাকা, বর্তমান দাম হচ্ছে 50 টাকা। এটা বিক্রি করার জন্য অ্যাভেলেবেল আছে, এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো। আর এই যে ডেসক্রিপশন গুলো যেভাবে আমরা দিছিলাম সেভাবে চলে আসছে। প্লাস এই যে এখানে মোট 5টা ইমেজ দিছিলাম, 5টা ইমেজ চলে আসছে। কিন্তু এখানে বেসিক যে বিষয়গুলো সেগুলো আসছে, ইন্টারনাল কিছু বিষয় আছে, ইন্টারনাল বিষয়গুলো এখন হচ্ছে দেখি একটু। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে, এই প্রোডাক্টটা কি ক্যাটাগরির, হ্যাঁ, সেটা দিতে হবে। প্রোডাক্টটা পেড ক্যাটাগরি, আমরা কোনো ক্যাটাগরি দেই না, বাধ্য হয়ে শপিফাই ও একটা ডিফল্ট ক্যাটাগরি তৈরি করে ফেলছে, তৈরি করে এখানে দিয়ে দিছে। এই যে এখানে আমাদের ক্যাটাগরি তৈরি করা লাগে না, নিজের থেকে শপিফাই ক্যাটাগরি তৈরি করে রাখছে। বুঝা গেছে? তো আপনার যে ক্যাটাগরি সে ক্যাটাগরি দিয়ে দিতে হবে। তারপর প্রোডাক্ট টাইপ আপনাকে দিতে হবে। প্রোডাক্ট টাইপ বলতে এটা কি ধরনের প্রোডাক্ট, এটা এটা পেট প্রোডাক্ট, এটা জাস্ট পেট লিখে দিলাম। তারপর ভেন্ডর ভেন্ডর বিষয়টা হচ্ছে যে আপনার আপনার এটা ওয়েবসাইট, কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার সাপ্লায়ার অনেকগুলো হতে পারে। আপনি নিজেও সাপ্লাই করেন। আহ এভাবে না বুঝি, আমরা অন্যভাবে বুঝি। মনে করেন আপনার এটা আপনার ওয়েবসাইট, কিন্তু আপনার এই বিজনেসটা ঢাকা থেকেও হয়, রাজশাহী থেকে হয়, সিলেট থেকে হয়, মানে 3 জায়গাতে আপনার 3টে শোরুম আছে। তো এখন আপনি কোথা থেকে প্রোডাক্টটা সাপ্লাই করবেন সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, সেটা আলাদাভাবে লিখে দিতে পারেন, এখানে ভেন্ডর তৈরি করতে পারেন। তা আমরা অ্যাজ ইউজুয়াল আমার হাত যেটা আছে সেটাই দেবো, এখানে ভেন্ডর আমরা কখনো চেঞ্জ করবো না। এখন এই কালেকশন, এটা হচ্ছে মেন বিষয়। কালেকশন কি জিনিস, কালেকশন কি জিনিস এটা যদি বুঝতে হয়, এই দেখেন, এটা হচ্ছে দারাজ ওয়েবসাইট মনে করেন। এই যে প্রত্যেকটা এক একটা, এখানে যতগুলা দেখতেছেন না, মানে বিভাগ দেখতেছেন, এই যে ওমেন অ্যান্ড গার্ল এটা একটা কালেকশন। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি এটা একটা কালেকশন। ওয়াচ ব্যাগ জুয়েলারি এটা একটা কালেকশন। ম্যান ফ্যাশন, মেন্স বয়েজ ফ্যাশন এটা একটা কালেকশন। কালেকশনের মধ্যে এগুলো আবার সাব কালেকশন, বুঝছেন? এটা একটা কালেকশন, এই কালেকশনের মধ্যে এগুলো সাব কালেকশন। আবার এটা একটা কালেকশন, এটার মধ্যে সাব কালেকশন। তো কালেকশন বিষয়টা হচ্ছে যে মনে করেন এই ওয়েবসাইটে আমরা মনে করেন আমরা ঘড়ি বিক্রি করব। তো ঘড়ির জন্য একটা কালেকশন তৈরি হবে, একটা কালেকশন তৈরি করবো। মনে করেন যেখানে কালেকশন তৈরি করতে হয় হচ্ছে যে প্রোডাক্টের নিচে যে কালেকশন লেখা আছে, কালেকশন এখানে যায়,
এখান থেকে একটা ডিফল্ট ভাবে কালেকশন তৈরি করা আছে হোম পেজ, তো এটা তো কোনো কাজের না। এখান থেকে ক্যারেট কালেকশনে যাব। মনে করেন আমরা ওয়েবসাইটে যত প্রকার প্রোডাক্ট বিক্রি করবো ততগুলো এখানে কালেকশন হবে। মনে করেন আমরা প্রোডাক্ট বিক্রি করবো হচ্ছে ওয়াচ, ওয়াচ ওয়াচ নামে একটা কালেকশন তৈরি করলাম। এখানে একটা কালেকশনের ডেসক্রিপশন দিতে পারবো ইচ্ছা করলে। আমি অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন দিই না। ডেসক্রিপশন দিলে এটা এসইও করার সময় সার্চ ইঞ্জিনে ভালো রেজাল্ট পায়। ডেসক্রিপশন দিয়ে দিবেন, ওয়াচ সম্পর্কে কিছু একটা লিখে দিয়ে দিবেন চ্যাট জিটিপি থেকে। তারপর এটা অলওয়েজ ম্যানুয়াল রাখবো, অটোমেটিক রাখলে ঝামেলা আছে। কালেকশনের ইমেজ দিতে পারেন, যেমন এই কালেকশনটা কি ওয়াচ, ওয়াচ রিলেটেড, ওয়াচের একটা ছবি দিয়ে এই কালেকশনটাকে আমরা বোঝাতে পারি। এই কালেকশন তৈরি হয়ে গেল, এখান থেকে সেভ দিতে পারি, উপর থেকেও সেভ দিতে পারি। তারপর ওয়াচের পর আমরা সুজ, সুজ দিলাম মনে করেন, তো সুজের একটা ছবি এখানে আপনি অ্যাড করতে পারেন। এই যে একটা অ্যাড করলাম মনে করেন। তারপর মনে করেন এখানে আমরা অ্যাড করব বিউটি প্রোডাক্ট। বিউটি প্রোডাক্ট, হ্যাঁ বিউটির কিছু একটা দিলেন হয়তো, এটা দিলাম, then এটা সেভ করলাম। এখন এটার কাজ কি, হ্যাঁ সেটা দেখি। তা আমরা এখন আগে যাব, আবার যাব এই যে প্রোডাক্টে যায়, যে প্রোডাক্টটাকে এডিট করব। এই প্রোডাক্টটা কিন্তু আমরা অ্যাড করলাম কিছুক্ষণ আগে। অ্যাড করার পর মনে করেন অ্যাড করার পর বের হয়ে গেছেন, তাহলে আবার আপনি এডিট করবেন কিভাবে? এই যে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যায় যে প্রোডাক্টের উপর ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক ওপেন হচ্ছে, কি বলতেছে, এডিট করার অপশন চলে আসতেছে। এখন এইখানে কালেকশন করার, কালেকশনটা সিলেক্ট করতে হবে, কালেকশন না সিলেক্ট করলে ঝামেলা হয়। কালেকশন আর ট্যাগ, ট্যাগ এই দুটো বিষয় সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক ভাবে হোম পেজ নিয়ে নিছে, কিন্তু এটা তো আমাদের হোম পেজে যাবে না। এটা মনে করেন পেট প্রোডাক্ট, তো পেটের জন্য একটা তাহলে কালেকশন তৈরি করি। পেট সাপ্লায়ার, এখানে একটা ইমেজ দিলে দিতে পারি আমরা। হ্যাঁ, কথা কি শোনা যায় আমার? একটু কল দিছিল একজন। হ্যাঁ যাচ্ছে। আমার কথা কি শোনা যায়? ওই কল দিছিল একজন। যাচ্ছে যাচ্ছে কথা বল। আবার তাহলে আমরা প্রোডাক্টের মধ্যে যাব, এখান থেকে আমরা পেট যে কালেকশন আছে ওই কালেকশনটা এখান থেকে ধরাই দেবো। পেট সাপ্লাই এই কালেকশন ধরাই দিলাম। আর ট্যাগ, ট্যাগ এখানে হচ্ছে এই প্রোডাক্টটা যে আমরা অ্যাড করছি, প্রোডাক্টের মধ্যে ডিসক্রিপশন আছে বিভিন্ন প্রকার। আমরা যখন ওয়েবসাইটে সার্চ দিব এই প্রোডাক্টটা যাতে খুঁজে পাই, যেখান থেকে এটাতে খুঁজে পাই সার্চ দিয়ে, তো ওই জন্য কিছু ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন এই প্রোডাক্টটা আমরা কি কি ট্যাগ দিতে পারি, যেমন পেট, পেট দিলাম, তারপর পেট প্রোডাক্ট দিলাম, পেট প্রোডাক্ট দিলাম, তারপর কি কি লিখে সার্চ দিলে আসবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। পেট বেড দিলাম, এই কয়েকটাই, এটা তো পেট বেড। তারপর পজি, কি কি লিখে সার্চ দিলে আপনার এই প্রোডাক্টটা আসবে আপনার ওয়েবসাইটে সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। বুঝছেন, এটা না দিলেও অনেক সময় আসে, কিন্তু এটা দিলে একদম পারফেক্টলি ভাবে আসে। তারপর আমরা সেভ করলাম।
সেট করার পর এখন এটাকে আমরা এই যে ভিউ করবো, যেখান থেকে ভিউ করতে পারবো বা ওয়েবসাইট প্রোডাক্টের ভিতরে যায় এই যে এখান থেকে প্রিভিউ থেকে ভিউ করতে পারবো। এখন প্রোডাক্টটা আমাদের এইখানে দেখাইতেছে, বুঝা গেছে? আর আমি যদি হোম পেজে যাই, যে লোগোর উপরে ক্লিক করি, প্রোডাক্টটা কিন্তু আমি খুঁজে পাইতেছি না। এখানে সার্চ দিই, এই দেখেন পেট বেড লিখে সার্চ দিছি, চলে আসছে আমার প্রোডাক্টটা। এখন আমি চাচ্ছি যে যে প্রোডাক্টটা আমি অ্যাড করলাম, সেই প্রোডাক্টটা ওই ক্যাটাগরিটাই যে এখানে দেখা দিই। এখানে তো জাস্ট হোম দেখাইতেছে আর ক্যাটালগ দেখাইতেছে। ক্যাটালগের মধ্যে যে সব ক্যাটালগের মধ্যে প্রোডাক্টের লিঙ্ক করা আছে, ওই জন্য প্রোডাক্ট দেখাইতেছে, কিন্তু এখানে প্রোডাক্ট দেখানোর কথা না, এটা ভুল দেওয়া আছে। তা আমার প্রোডাক্টটা তো আমি দেখতে চাই, ওই ক্যাটালগটা তো দেখতে চাই এখানে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অনলাইন স্টোরে যাব। এখান থেকে যাব হচ্ছে নেভিগেশনে দেখেন, এখানে দেখেন যে হোম, ক্যাটালগ আর কন্টাক্ট আছে। এই যে এখানে দেখেন দুইটা মেনু তৈরি করা আছে, একটা ফুটার মেনু, একটা মেইন মেনু। এই যে মেইন মেনুর মধ্যে লেখা আছে হোম, ক্যাটালগ আর কন্ট্যাক্ট। তা আমরা এটাকে এডিট করব, জাস্ট এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে যে অ্যাড মেনু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে নাম দিতে বলবে, আমরা নাম দিব না, তার আগে যে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমরা কি অ্যাড করতে চাইতেছি সেটা এখানে দেখাবে। আমরা কালেকশনে অ্যাড করব, কালেকশনে ক্লিক করব। আমরা কোন কালেকশনটা দিব? ওই যে পেট প্রোডাক্ট, যেখানে অটোমেটিক পেট প্রোডাক্ট নিয়ে নিছে। আপনি যদি এটাও চেঞ্জ করতে চান, এটাও চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতন লেখা চেঞ্জ করতে পারবেন। অ্যাড দিলাম, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এখন যে এই পেট সাপ্লায়ারটা এখানে অ্যাড করলাম না, এই পেট সাপ্লায়ারটা যে এখানে দেখাবে। তা আমি চাইতেছি যে হোমের পর পেট সাপ্লায়ারটা দেখাক। তাহলে আমরা যেটা করবো, এটা চাপে ধরে যে হোমের উপরে নিচে ছাড়বো। এখন যেটা হবে যে প্রথমে হোম দেখাবে, তারপর পেট সাপ্লায়ার দেখাবে, তারপর ক্যাটালগ দেখাবে, তারপর কন্ট্যাক্ট দেখাবে। আমরা জাস্ট এটা সেভ করতেছি। আমি একবারে সবগুলো অ্যাড করলাম না, কারণ বারবার যদি অ্যাড করি, দুই তিনবার দেখালে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। এইখান থেকে আমরা অনলাইন স্টোরে যাই, এখানে কিন্তু আসা নাই। তাহলে যেটা করতে হবে, এখানে তো মাঝে মাঝে সমস্যা করে, এটা আমরা জানি। অন্য আরেকটা ব্রাউজারে যাব, এখান থেকে এই দেখেন চলে আসছে পেট সাপ্লায়ার। আজকে কি আর ক্লাস বাড়াবো? জাস্ট প্রোডাক্ট অ্যাড করা দেখাইলাম আর কালেকশন তৈরি করে দেখাইলাম। আর সাব মেনু যোগ করাটা দেখাতেন নাকি? সাবমেনু কালকে দেখাবো। আচ্ছা, সাবমেনু মানে মেনু বারেরই একটা ক্লাস নেওয়া যাবে। মেনু অনেক কিছু আছে। কালকের কি কি কাজগুলো কি কি তাহলে একটু বুঝাই দেন, কালকের কি কাজ? কালকের কাজ হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করা আর কালেকশন তৈরি করা। এখন একটা প্রোডাক্ট অ্যাড করবেন, একটা দুটা, একটা তো আমি দেখাইছি, হ্যাঁ? আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে হলে কি করতে হবে? যে অ্যাড প্রোডাক্ট ক্লিক করতে হবে। এরকম জয়টা প্রোডাক্ট করেন, প্রোডাক্ট অ্যাড দিবেন, বুঝছেন? প্রোডাক্ট অ্যাড দেওয়ার পর প্রোডাক্ট যখন আমাদের ওয়েবসাইটে 10-12টা অ্যাড হয়ে থাকবে, তখন আমরা বিভিন্ন কাজ করতে পারবো, ডিজাইনটা সুন্দর করতে পারবো। আর এইখান থেকে প্রোডাক্ট থেকে যায়, এখান থেকে কালেকশন তৈরি করবেন। এই দুটা কাজ। কালেকশনটাকে আবার এই যে এখানে নিয়ে আসবেন মেনু বারে। সেটা কোথা থেকে? সেটা হচ্ছে এই যে নেভিগেশন থেকে মেন মেনু থেকে যায়, এখানে অ্যাড মেনু। আজকে কাজ আছে কি? কারণ পেটের হেড আছে, আরো অনেক অনেক প্রোডাক্ট আছে পেটের। হুম, তো ওই জন্য কি আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করবো আর এই মেনু বারে নিয়ে আসবো না ওটা? তুমি আপাতত একটা ক্যাটাগরি তৈরি করবা। আর তুমি যেটা বলতেছো যে পেট সাপ্লায়ারের মধ্যে পেটে অনেকগুলো প্রোডাক্ট আছে, পেট টয় আছে, পেট বেড আছে, পেট ফুড আছে,
ওই পেট ফুড গুলা এটার আন্ডারে থাকবে, এটাতে যখন ক্লিক করবে তখন ওই পেটের আন্ডারে যতগুলো আছে ততগুলো দেখাবে। তারপর এখানে সাবমেনু গুলো দেখা হবে। সাবমেনু গুলো দেখাবে। আবার মনে করো এখানে ওয়াচ আছে, ওয়াচের মধ্যে তো অনেক ভাগ আছে, লেডিস ওয়াচ আছে, ছেলেদের জন্য ওয়াচ আছে, তারপর প্রিমিয়াম ওয়াচ আছে, আচ্ছা তারপর বিভিন্ন প্রকার ওয়াচ আছে। ওয়াচের উপর ক্লিক করবে, এখন ওয়াচের যে টুকগুলো সেগুলো দেখাবে। তারপর এখানে মনে করো সুজ, সুজেরও তো ভাগ আছে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। এখানে যখন এটা ক্লিক করবে এটা দেখাবে। এটাকে মেগা মেনু, এটা এখন যেটা আছে এটা মেগা মেনু, এটা তখন সাব মেনু তৈরি হবে এগুলো। আর এই যে এইগুলোর কাজ তো দেখাই না। আচ্ছা, তাহলে আজকের মতো কালকে ক্লাস নেবে না বৃহস্পতিবারে? একবারে বৃহস্পতিবারে ক্লাস, কিন্তু কাজ জমা দিতে হবে, বুঝছো? কাজগুলো ছেলেগুলো কাজ জমা দিতে হবে। কাজ করেছিস কিন্তু পরীক্ষা চলছে তো ওই জন্য কাজগুলো জমা দেওয়া হয়নি, কাজ করা আছে না। বুঝছি, স্টপ করে দিই। তাও 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস।